এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে। কয়েকদিন আগে বাংলাদেশের আমলা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া, আগে ছিলেন উনি ল ডিপার্টমেন্টে পড়েছিলেন, রাজনৈতিক এক বিজ্ঞজন, উনি বললেন স্বাধীনতার পরে যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে একবারই গণপরিষদ হয়, আর গণপরিষদের প্রয়োজন নাই। আমরা আরবের মধ্যে দেখেছিলাম অনেক লোক জ্ঞানী ছিল, কিন্তু কোরআনিক ভাষায় তাদেরকে বলা হয়েছে তারা মূর্খ। এর মধ্যে বড় একটা মূর্খ ছিল আবু জাহেল। সে বলতো যা বলা হচ্ছে এগুলো সত্য, কিন্তু আমি মানতে পারবো না। বললো যে কেন মানতে পারবে না? বললো যদি মানি তাহলে তো আমি আর গডফাদার থাকতে পারবো না, যদি বলি মানি তাহলে তো আমার শাসন ক্ষমতা চলে যাবে। তো সেটা সমাধানের জন্য ওই যে আসনের আলাপ করছে না, এগুলো বোগাস আলাপ। তখন সে মোহাম্মদের কাছে যায় বলতেছে তোমার চাঁদ তারা সূর্য সবকিছু আইনা দিব, তুমি যেগুলা বলো এগুলা ছাইড়া দাও, কারণ আমার যে রাজনীতি, আমার গডফাদারগিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ কি মেনেছে? মানে নাই, কারণ তার লক্ষ্যটা ছিল জনগণকে সার্ভ করা। তো ওই মূর্খের জন্য আমি বলতে চাই, আপনি যে বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা হয়েছে এবং সেই সময় একটি গণপরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো প্রয়োজন নাই, তাহলে আমি আপনাকে বলি তার্কিক ইতিহাস তো আপনি পড়াশোনা করেছেন, সেখানে কয়টি গণপরিষদ হয়েছে? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, এটা এই যে আপনারা আছেন আপনারাই জানেন। আপনারা তো কখনো পার্লামেন্টে যান নাই, আপনারা তো কখনো বড় মন্ত্রী হন নাই, লিগাল ফ্রেমওয়ার্ক পড়াশোনা করেন নাই, ছোট্ট কমন সেন্সে এই যে নেপালের বিষয়টা আপনারা জানেন। সেখানে গণপরিষদ নির্বাচন এবং নতুন একটি কনস্টিটিউশন হয়েছে। তিউনিসিয়া হয়েছে, অসংখ্য রাষ্ট্রের উদাহরণ দেওয়া যাবে। তো যখন মানুষ মূর্খ হয়ে যায়, তার কাছে পৃথিবীর কোনো ইতিহাস নজির তার কাছে যায় না, তার কাছে একটাই যায় কোনভাবে পার্লামেন্টে ঢুকবে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, জনগণকে বোকা বানাবে, তার মাথায় হলো এই ধান্দাগুলো খেলবে। এখন আপনারা চিন্তা করেন, এই গণ অভ্যুত্থানের পরে সরকারের সব জায়গা থেকে তারা একটা মন্ত্রী হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ। আমাদের তো সবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কেন আমরা এটা দেখিয়ে দিয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বারবার যাতে সংকট ফিরে না আসে, সেই জায়গা থেকে জনগণের মধ্য থেকে জনগণের লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া। যারা এই ধরনের আবু জাহেলের মতন বাংলাদেশে আচরণ করতে আসবে, এই আবু জাহেলদেরকে ঠেকিয়ে দেওয়া। এই আবু জাহেলরা এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সমস্যা নেই তো। কেন আপনারা না ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এরকম বলছেন না আপনারা? মাঠটা দখল করে পুরো বাংলাদেশে, যখন মানুষ শ্রমিকরা খেতে পাচ্ছে না, আমার ভাইরা চাকরি পাচ্ছে না, রোড টোড ব্লক দিয়ে কেমন পুরো বাংলাদেশ অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে। কই আপনারা তো আবার সেই ফেব্রুয়ারিতে গেলেন, কেন গেলেন আপনারা? মানে জনগণকে যা বলেন এত উল্টো চরিত্র কেন আপনাদের? আমরা যখন নাগরিক কমিটি গঠন করি, আমাদের সে 8টি কাজ নিয়ে আমরা মাঠে নামি। সেই কাজের মধ্যে একটি কাজ ছিল গণপরিষদ আর আলোচনা। এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। এখন এই মূর্খের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান 1978 সালে সামরিক ফরমান জারি করেছিলেন। 17 এপ্রিল সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল। সেই ফরমানে যে লেখাগুলো ছিল, এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা। এটা গেজেটেড ফরমান।
তো যখন আমাদের সামনে এই উদাহরণগুলো থাকে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এটা মহিউদ্দিন সাহেবের যে বিএনপির সময় অসময় বইটাতে আছে। জিয়াউর রহমান 17 এপ্রিল 1978 দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী জারি করেন। এই আদেশের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল রাজনৈতিক দলবিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনীতির অনুমতি দেওয়ার ঘোষণা। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, এগুলো একটু ঘেটে আপনারা পাবেন ইতিহাসের মধ্যে। সংশোধনীতে আরো বলা হয়, সংবিধানের 4র্থ সংশোধনী বাতিল করা হবে। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ, পরে পার্লামেন্ট হিসাবে কাজ করবে। এটা জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন। যে এই যে মূর্খ আবু জাহেল কথাটা বলল, ইতিহাস পড়াশোনা না করে, জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন, এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে। যদি বুঝেন, বোধোদয় না হয়, বোধোদয় জাগ্রত করার জন্য আমরা, যদি না বুঝেন আসেন, বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় একটা বিষয়, এখন একটি শব্দ আসছে 1-11। 1-11 কেন আসছে? কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই। রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে, বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। যদি বহুদলীয় গণতন্ত্র হতো তাহলে বাংলাদেশে 1-11 মতন পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে, তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না। এবং বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ পালিয়েছে। এগুলো তো ইতিহাস আপনারা জানেন, ইতিহাস তো নতুন কোনো কিছু না। তাহলে আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক। সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, ওই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না। যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বেরোতে হবে, জনগণের সম্মুখে আসতে হবে। দেশ এখন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে, আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই, ইতিহাসের নিয়তি। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছেন। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এই জন্য ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষার নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন, কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদেরও একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যেই সংবিধানের 106-এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা বলি, বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি। এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত একটি বিষয়, আপনি জুলাই সনদ নিয়ে
আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। এখন তাদের বেহাল দশা এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এই জন্য, এক নম্বর হলো লন্ডনে সিজদা জুলাই সনদে যে এসেছে, সংস্কার বিষয় এসেছে, এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশে কাম পার্লামেন্টটা হতে পারে, অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো। এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্ট অ্যাক্ট হিসেবে কাজ করবে। ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে।